খুব সাদামাটাভাবে একটা বছর কেটে গেল। এই একটা বছর ব্যস্ততার মাঝেই নিজেকে ডুবিয়ে রেখেছিল আরাফ। এখন সে পড়াশোনা নিয়েই খুব ব্যস্ত। কলেজ থেকে টিউশন, টিউশন থেকে বাসা, এভাবেই তার দিন কাটছে। টিউশনের অর্ধেক টাকা সে সায়ন্তনীর মায়ের হাতে দিয়ে দেয়। সায়ানকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে আরাফ। তাদের ভালো বাসায়ও নিয়ে এসেছে। এখন সায়ন্তনীর মা তার ছেলেকে নিয়ে শতাব্দীদের মহল্লায় থাকেন। তারা এখন আগের তুলনায় সচ্ছল জীবনযাপন করছেন। কাছের মানুষকে হারালে অনেকেই পাথর হয়ে যায়, আর আরাফ গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে গেছে। সে হাসে না, কারোর সাথে আড্ডাও দেয় না। সে কেমন যেন চুপসে গেছে। তবে সায়ন্তনীর মৃত্যু শুধু আরাফকে পরিবর্তন করেনি, ইমনকে হয়তো সবচেয়ে বেশি পরিবর্তন করে দিয়েছে। এখন তার মধ্যে আর চঞ্চল ইমনকে খুঁজে পাওয়া যায় না। আগে সে ইমন এখন পুরোপুরি হারিয়ে গেছে। এখন সে পড়াশোনায় খুবই মনোযোগী হয়েছে, পাশাপাশি ছোট একটা ব্যবসা করছে। তবে মাউসাতের সাথে তার সম্পর্কটা ভালোই চলছে। মাউসাত তার বাবা মাকে ইমনের ব্যাপারে জানালে তারাও আর আপত্তি করেননি, আর তারা সিদ্ধান্ত নিলেন মাউসাতের পড়াশোনা শেষ হলে তাদের বিয়ে দিয়ে দেবেন। তবে ইমন মিস্টার মিরাজ আর মিসেস টিশাকে জানিয়ে দিয়েছে বিয়ের পর মাউসাত তার সাথে বাংলাদেশেই থাকবে, তবে ছুটিতে তাকে কলকাতায় নিয়ে আসবে। ইমনের এই প্রস্তাবে মিরাজ হোসেনের একটু আপত্তি ছিল, কারণ মাউসাত তাদের একমাত্র মেয়ে। কিন্তু শেষে মেয়ের অতিরিক্ত ইচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না। আর মাত্র 1 বছর, এরপর ইভান আর আরাফ ছাড়া বাকি 4 জনেরই পড়াশোনা শেষ হয়ে যাবে। এদিকে রহমত চাচাকে তারা জানিয়ে দিয়েছে আগামী বছর দেশে ফিরবে। এমন এসেই মৈত্রী গ্রুপের দায়িত্ব নেবে। যদিও মৈত্রী গ্রুপটির এখন আর কোনো অস্তিত্বই নেই, শুধু কোম্পানির সে পুরনো ফ্যাক্টরি আর ভবনটি এখনও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখনও জায়গাটা রাষ্ট্রীয় মালিকানা নেওয়া হয়নি, আর কেউ সেই জায়গার দাবি নিয়েও আসেনি। তবে এত বছরে যেহেতু জায়গাগুলো অক্ষত আছে, তাহলে আরও 1 বছর অক্ষত থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। বিকেলে রান্নাঘর থেকে চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে এলো অরুণিকা। ইভান, ইমন, আহনাফ আর তুর্য সোফায় বসে আছে। তাহমিদ রান্নাঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে বলল, আরাফ কোথায়? আরাফ গোসল সেরে চুপচাপ সোফায় বসে চায়ের কাপ হাতে নিল। সবাই চুপচাপ চায়ে মনোযোগ দিল, কারো মুখে কোনো কথা নেই। এদিকে অরুণিকা একপাশে বসে আহনাফের ফোনে গেমস খেলছে। সবার মনোযোগ আকর্ষণ করে এবার আহনাফ বলল, আমি এই সপ্তাহে আমার শখের বাইক কিনতে যাচ্ছি। আহনাফ কথাটি বলে সবার মুখের দিকে তাকালো। অরুণিকা উৎসুক কণ্ঠে বলল, আমি কিন্তু প্রথম তোমার বাইকে চড়ব। আহনাফ হেসে বলল, আচ্ছা। এবার তুর্য বলল, আমার একটা ভালো প্ল্যান আছে। আমরা তো আগামী বছর দেশে ফিরব। ইভান আর আরাফি হয়তো এখানে আরও 1 বছর থাকবে। এখন এখান থেকে যাওয়ার আগে আমাদের একটা ট্যুর দেওয়া উচিত। আহনাফ বলল, তুই আমার মনের কথা বলেছিস। তাহমিদ বলল, আমার তো সমস্যা নেই, কিন্তু বাকিরা? সবাই আরাফের দিকে তাকালো। অরুণিকা সবার মুখের দিকে তাকিয়ে বসা থেকে উঠে আরাফের পাশে এসে বসল। আরাফ অরুণিকার দিকে এক নজর তাকিয়ে আবার চায়ে মনোযোগ দিল। অরুণিকা বলল, আরাফ, তুমি যদি না যাও তাহলে আমিও যাব না। তুমি আমাকে স্কুলের পিকনিকে যেতে দাওনি, বলেছ তোমরা ঘুরতে নিয়ে যাবে। এখন তোমরাই সারাদিন বাসায় বসে থাকো। আরাফ বলল, ওরা আমাকে জোর করো না, আমার পড়াশোনা আছে। এত পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো ডাক্তারই হবে, তাই না? তো ডাক্তার যেহেতু কাল পরশু হবে, তাহলে এখন কেন রোগীদের মতো আচরণ করছো? আমি রোগীদের মতো আচরণ করছি? হ্যাঁ, তুমি তো বলেছো একা একা থাকা একটা মানসিক রোগ। আরাফ চুপ করে রইল। অরুণিকা বলল, এখন যাবে কি যাবে না তাই বলো। আরাফ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা যাব। করিম সিদ্দিক ছেলের সাথে বসে এই বছর কোথায় ঘুরতে যাবেন তাই ভাবছেন। 1 মাস হলো তিনি দেশে ফিরেছেন। প্রতিবারের মতো এবারও তিনি স্ত্রী সন্তানদের নিয়ে কোনো প্রাকৃতিক পরিবেশে ডুব দিতে যাচ্ছেন। আদিল বাবাকে বলল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল দার্জিলিং যাওয়ার, এবার বরং আমরা সেখানেই যাই। করিম সিদ্দিক ছেলের মতামতের সম্মতি দিয়ে স্ত্রীকে ডেকে বললেন, ওই শুনছো, এবার আমরা দার্জিলিং যাব ভাবছি। মিসেস জুলেখা রুম থেকে চেঁচিয়ে বললেন, তোমরা বাবা ছেলে মিলে ঘোরাঘুরি করে টাকাগুলোই শুধু নষ্ট করবে, আর তো কোনো কাজ নেই। করিম সিদ্দিক এবার মেয়েকে ডেকে বললেন, মা কোথায় তুমি? উপমা বিছানায় শুয়ে শুয়ে তার স্টারের গান শুনছে। কানে হেডফোন থাকায় সে বাবার ডাক শুনতে পায়নি। আদিল বোনের রুমে এসে দরজা ধাক্কা দিতে উপমা নড়ে চড়ে বসলো।
আদিল রুমে এসে চেয়ার টেনে বসলো। উপমা বলল, জানি এখানে কেন বসেছ। তোমরা দুজন ঘোরার প্ল্যান করে এখন আমাকে মায়ের কাছে পাঠাবে রাজি করানোর জন্য। শোনো, আমি কোথাও যাচ্ছি না ভাই। তুই এত নিরামিষ কেন বলতো? দেখ ভাই, আমার ঘুরতে ভালো লাগে না, আর ওখানে নেটওয়ার্ক না থাকলে আমি আমার স্টারের কোনো আপডেটই পাবো না। আদিল বিরক্ত হয়ে বলল, মানুষ ট্যুর দেওয়ার জন্য সঙ্গী পায় না, আর তুই স্বয়ং নিজের বাবার কাছ থেকে অফার পেয়ে মানা করে দিচ্ছিস। তোর মতো মেয়েকে জেলখানায় বন্দি করে রাখলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হবে না। আমাকে শুধু আমার স্টারের গান শুনতে দিলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। আদিল উপমাকে রাজি করাতে না পেরে একরাশ হতাশা নিয়ে বাবার কাছে ফিরে এলো। এদিকে তুর্য আর আহনাফ অনেক চিন্তা ভাবনা করে দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই তাতে মত দিতেই অরুণিকা বলল, আমি যদি পাহাড় থেকে পড়ে যাই? আহনাফ বলল, বেহুশের মতো হাঁটলে তো পড়বেই। দেখো, আমি বেহুশের মতো হাঁটছি না, তোমরাই তো সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখো। হ্যাঁ, পাহাড়েও তোমার জন্য সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকবে। সোজাসুজি রাস্তা তুমি কোথাও পাবে না, তাই তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। অরুণিকা বুকে হাত গুজে মুখ বাঁকিয়ে বলল, আমি ওখানে যাব ঠিক আছে, কিন্তু আমার তো কোনো ভালো জামা নেই। এবার তুর্য বলল, আজই তোমাকে শপিংয়ে নিয়ে যাব, কিন্তু আমি বাইকে করে শপিং করব। আচ্ছা, তাহলে আনাফ নিয়ে যাবে? না, ওর সাথে যাব না, ও অনেক কিপটে, দোকানদারের সামনে আমাকে বকাঝকা করে। আহনাফ ভ্রুকুচকে বলল, আর তুমি মার্কেটে গেলে আমার পুরো মানি ব্যাগ খালি করে আসো, আর আমি দর কষাকষি করবো না? দর করি দেখেই একটার পরিবর্তে 4টা জিনিস কিনতে পারো। তুর্য অরুণিকাকে বলল, দর কষাকষি করতে হয় টুইঙ্কল। অরুণিকা বলল, তুমি তো করো না। আহনাফ বলল, লাখপতি তাই, একটা অ্যালবাম বের হলেই তো ও লাখপতি হয়ে যায়। তুমি বরং লাখপতির সাথেই ঘুরো, আমার বাইকের দিকে নজর দিও না। অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, আমি তো মজা করেছি, সত্যি সত্যি বলিনি তো। আহনাফ বাঁকা হেসে সোফায় গিয়ে বসলো। অরুণিকা আহনাফের পাশে বসে বলল, আমি কিন্তু প্রথম তোমার বাইকে চড়বো বলেছি, আর ছোটদের দিয়ে কিছু শুরু করলে বরকত আসে। আহনাফ গলা খাকারি দিয়ে বলল, তুমি ছোট? অবশ্যই, 18 বছরের নিচে সবাই শিশু। অরুণিকা কথাটি বলেই দাঁত বের করে হাসি দিল। পরের দিন আহনাফ তার বাইক বের করলো। অরুণিকা গ্যারেজে এসে বাইকটা ঘুরে ঘুরে দেখছে, তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আহনাফ বুকে হাত গুজে অরুণিকা সে হাসিটাই দেখছে। এবার সে নিজে হেলমেট পরে অরুণিকাকেও ছোট একটা হেলমেট পরিয়ে দিল। তারপর বাইকে উঠে বসলো। বাইক সোজা করে চাবি ঘুরিয়ে বলল, উঠে বসো। অরুণিকা বলল, আমি উঠতে পারবো না। এই হাতলে ভার দিয়ে ওঠো। অরুণিকা হাতলের উপর পা দিয়ে সিটের উপর ঝুলে পড়ল। তার পা দুটি এক পাশে ঝুলছে, মাথাটা অন্য পাশে ঝুলছে। এমন দূর থেকে অরুণিকাকে দেখে হেসে দিল। আহনাফ পিছু ফিরে দেখল অরুণিকা বাইকের উপর ঝুলে আছে। সে বিরক্তি সুরে বলল, বানরের মতো ঝুলে আছো কেন? সোজা হয়ে বসো। অরুণিকা আবার হাঁটু দুইটা বাইকের উপর উঠিয়ে পেছন দিক থেকে আহনাফের গলা জড়িয়ে ধরে বলল, আহনাফ, আমার মাথা ঘোরাচ্ছে, আমি পড়ে গেলে? ইমন তাদের কাছে এসে অরুণিকাকে ধরে সোজাভাবে বসিয়ে দিয়ে বলল, এভাবে বসতে হয়। অরুণিকা ভ্রুকুচকে বলল, আমি কিভাবে বুঝবো? আমি আগে কখনো বাইকে উঠেছি বলো? আহনাফ বাইক স্টার্ট দিয়ে বলল, শক্ত করে ধরে বসো। অরুণিকাও আহনাফের কথা মতো তাকে এত শক্ত করে চেপে ধরেছে যে তার শার্টটাই নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, অরু, আমার শার্টের ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো তোমাকে এভাবে চেপে ধরতে বলিনি। তোমার এই শার্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি? আহনাফ ভ্রুকুচকে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা বলল, আরে এভাবে চোখ দুটো জোকের মতো না বাঁকিয়ে বাইক সামনে নিয়ে যাও, এখনো এক জায়গায় বসে আছো। আহনাফ বাইক চালিয়ে গ্যারেজ থেকে বের হতে অরুণিকা বিড়বিড় করে বলতে লাগলো, রোলার কোস্টারের মতো টানছো কেন? আস্তে চালাও। এটা রিক্সা না যে আস্তে চলবে। এটা কেমন বাইক, দুই পাশে হ্যান্ডেল রাখবে না? এখন আমি পড়ে গেলে? আজব তো, তোমার জন্য নতুন পদ্ধতিতে কে বাইক তৈরি করবে? বাইক এমনই হয়, চড়লে চড়ো, নয়তো নামো, আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। অরুণিকা আহনাফের কথায় চুপ হয়ে গেল, কিন্তু অর্ধেক যেতে না যেতে সে চিৎকার করতে লাগলো। আহনাফ বাইক থামিয়ে বলল, তোমার কি মাথায় সমস্যা আছে?
অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোমার বাইক তো রোলার কোস্টারের চেয়েও বেশি ভয়ঙ্কর, আমি যাচ্ছি না তোমার সাথে। অরুণিকা বাইক থেকে নামার আগেই আহনাফ বলল, আচ্ছা তুমি সামনে বসো, তখন আর ভয় পাবে না। আহনাফ অরুণিকাকে সামনে বসিয়ে আবার বাইক স্টার্ট দিল। অরুণিকা যদিও এবার চুপচাপ বসে রইল, কিন্তু সে তার হাত দুইটা আহনাফের হাতের সাথে পেঁচিয়ে রেখেছে। এরপর শপিং শেষে ফেরার সময় অরুণিকা আহনাফের দিকে ঘুরে বসলো। আহনাফ বলল, এভাবে বসেছো কেন, সোজা হয়ে বসো। অরুণিকা বলল, রাস্তার দিকে তাকাতে ভয় লাগছে। তাহলে চোখ বন্ধ রাখো। না। অগত্যা আহনাফ রাজি হলো। অরুণিকা যদিও নিজের সুবিধা মতো বসলো, কিন্তু আহনাফের খুবই অসুবিধা হচ্ছিল। অরুণিকা আহনাফের মনের অবস্থা বুঝতে পারল না। এই বয়সে তার বোঝার কথাও না। ছোটবেলা থেকেই সে 6 জনের কোলে কোলে বড় হয়েছে, তাই সে বুঝতে পারছে না সে এখন অনেক বড় হয়ে গেছে। আহনাফ দাঁতে দাঁত চেপে রেখেছে, বাইকের হাতলটাও শক্ত করে ধরে রেখেছে। তার দৃষ্টি একদম সামনের দিকে। যতটুকু সম্ভব বাইকের স্পিড বাড়িয়ে সে বাসায় পৌঁছালো। অরুণিকা নামতে সে হাফ ছেড়ে বাঁচল। এদিকে অরুণিকা প্যাকেটগুলো নিয়ে ধিন ধিন করে উপরে চলে গেল। আর আহনাফ বাইক গ্যারেজে পার্ক করিয়ে সামনের দোকানে গিয়ে একটা সিগারেট ধরালো। ইদানিং তার এই বাজে অভ্যাসটা বেড়ে যাচ্ছে। ইমন থেকে মূলত এই অভ্যাস তার কাছে এসেছে। সায়ন্তনীর মৃত্যুর পর থেকে মানসিক চাপ মুক্ত থাকার জন্য ইমন সিগারেট খাওয়া শুরু করেছে। কারণ তার মনে হচ্ছে একটা অসুস্থ মানুষকে সে অনেক বড় আঘাত দিয়ে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। আর ইমনের দেখা দেখি এখন আহনাফও সিগারেট খায়। দুজনই মানসিক চাপে আছে। ইমনের মানসিক চাপের যথাযথ কারণ আছে। কারণ আরাফ সায়ন্তনীর মৃত্যুর পর থেকে চুপচাপ হয়ে গেছে, আর তার সাথে অনেক কম কথা বলে। অন্যদিকে আহনাফ অরুণিকার কাছে আসা, দূরে যাওয়া, তুর্যের সাথে সখ্যতা, তার অভিযোগের কারণ হওয়া, মোটামুটি অরুণিকার সব বিষয়েই সে মানসিক চাপে পড়ে যায়। এখন অরুণিকা যতই বড় হচ্ছে, আহনাফ ততই পাগল হয়ে যাচ্ছে। তাকে হারানোর ভয় আগে থেকে আরও বেশি বেড়েছে, আর অনুভূতিগুলো দিন দিন গাঢ় হয়ে যাচ্ছে।